দ্বাদশ শ্রেণীর জন্য ইতিহাস বিষয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করছি উপনিবেশবাদ। বিগত ক্লাসে আমরা উপনিবেশবাদের ফলাফল বা প্রভাব আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নয়া উপনিবেশবাদ বা নিও কলোনালিজম এর ফলাফল নিয়ে। আসলে উপনিবেশবাদের ফলাফলের সঙ্গে নয়া উপনিবেশবাদের ফলাফলের খুব বেশি ফারাক নেই, কিন্তু তবুও পরীক্ষাতে প্রশ্ন আসার সময় অনেক ক্ষেত্রেই উপনিবেশবাদের ফলাফল বলে আসে, আবার অনেক ক্ষেত্রে নয়া উপনিবেশবাদের ফলাফল বলে আসে। সামান্য কিছু হলেও পার্থক্য আছে। সেই জন্যেই নয়া উপনিবেশবাদের ফলাফল সম্পর্কে একটু আলাদা একটা ক্লাস করছি। নয়া উপনিবেশবাদের ফলাফল আলোচনা সম্পর্কে প্রথমেই বলে নিই, একটু বিতর্ক রয়েছে। একটা শ্রেণীর ঐতিহাসিক রয়েছেন যারা নয়া উপনিবেশবাদের শুধুমাত্র শোষণের দিকটি তুলে ধরেন, কিন্তু নয়া উপনিবেশবাদের শুধুমাত্র শোষণের দিকটি তুলে ধরলেই এর আলোচনা সম্পূর্ণ হয় না। আসলে নয়া উপনিবেশবাদের ভালো মন্দ দুটি দিকই রয়েছে। আমরা নয়া উপনিবেশবাদের সুফল সম্পর্কে আগে দু একটি বিষয় আলোচনা করব। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ কিংবা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া কিংবা উন্নয়নশীল দেশ, এই দেশগুলির আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ পুঁজির। আর এই শিল্পোন্নত পশ্চিমী দেশগুলি এই কারণে অর্থনৈতিকভাবে অনগ্রসর কিংবা সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলির ক্ষেত্রে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য নানা রকম আর্থিক অনুদান দিয়ে থাকে। যদিও এই অনুদান শর্ত সাপেক্ষে হয়, ঋণ গ্রহণের মাধ্যমে হয়, তো অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিকাঠামো পুনর্গঠনের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে অনগ্রসর দেশগুলির স্বয়ংসম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে পশ্চিমী রাষ্ট্রগুলির বা শিল্পোন্নত ইউরোপীয় রাষ্ট্রগুলির আর্থিক অনুদান বিশেষ সহায়তা করে। যদিও পশ্চিমী উন্নত দেশগুলির মাধ্যমে নিজেদের আর্থিক লাভের বিষয়টিও মাথায় রাখে, তবু একথা নিঃসন্দেহে বলা যায় যে তাদের প্রদত্ত আর্থিক অনুদান বা সহায়তা কিংবা ঋণ সব কিছুই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা উন্নয়নশীল দেশগুলি লাভবান হয়। দ্বিতীয় বিষয় কি? সুফলের আর একটা দিক, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার যে সমস্ত দেশগুলি সদ্য স্বাধীনতা প্রাপ্ত কিংবা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং যাদের অর্থনীতি মূলত কৃষি নির্ভর, সেই সমস্ত দেশগুলির উন্নত পরিকাঠামো বা শিল্পোন্নতির পরিবেশ গঠন যথেষ্ট পিছিয়ে ছিল। নয়া উপনিবেশবাদে শিল্পোন্নত, উন্নত বা আর্থিকভাবে এগিয়ে রাষ্ট্রগুলি এই সমস্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া কিংবা সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলির শিল্পোন্নতির ক্ষেত্রে প্রয়োজনীয়
কৌশল যেমন সরবরাহ করে, পরিকাঠামো উন্নয়নে সহায়তা করে। যদিও বারবার একথা মনে রাখতে হবে যে ঔপনিবেশিক রাষ্ট্রগুলি অর্থাৎ শিল্পোন্নত দেশগুলি তাদের দেশের বহুজাতিক কোম্পানিগুলির পুঁজি বিনিয়োগের রাস্তা প্রশস্ত করার জন্যেই অনুন্নত দেশগুলিকে সহায়তা করে। তবুও উন্নত দেশগুলির শিল্প প্রযুক্তি গ্রহণ করে কিংবা উন্নত দেশের শিল্প পুঁজি নিজের দেশে বিনিয়োগ করতে দিয়ে নিজেরা শিল্পক্ষেত্রে অনেকটাই উন্নত হয়ে ওঠে। এই নয়া উপনিবেশবাদে শিল্পোন্নত ইউরোপের উন্নত দেশগুলি যেমন কর্তৃত্ব কায়েমের চেষ্টা করে, তেমনি তাদের প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক কৌশলগত সহায়তা অনুন্নত দেশগুলির শিল্প বিকাশে সহায়তা করে। আর একটা বিষয় কি, আর্থিকভাবে পিছিয়ে পড়া দুর্বল দেশগুলি যখন প্রাকৃতিক কোনো বিপর্যয়ে পড়ে কিংবা কোনো রকম কারণে জাতীয় বিপর্যয়ের মধ্যে চলে, তখন বৃহৎ পশ্চিমী শিল্পোন্নত আর্থিকভাবে এগিয়ে উন্নত দেশগুলি নানাভাবে সহযোগিতা করে। তারা বিপর্যয় মোকাবিলায় বিভিন্ন ত্রাণ সামগ্রী, ওষুধপত্র এবং উদ্ধার কার্যে সহায়তা করে। তাছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সামরিক বিষয়েও উপনিবেশবাদী নয়া উপনিবেশবাদী রাষ্ট্রসমূহ এই দেশগুলির ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সমস্ত ক্ষেত্রে সাহায্য বা সহযোগিতা সবই শর্ত সাপেক্ষে, বা নিজেদের স্বার্থটা অবশ্যই শিল্পোন্নত দেশগুলি মাথায় রাখে, কিন্তু তা সত্ত্বেও অস্বীকার করার জায়গা নেই যে নয়া উপনিবেশবাদের কিছু না কিছু সুফল অনুন্নত দেশগুলিও ভোগ করে। কুফলের দিকটা কি? অবশ্যই কুফল বেশি। নয়া উপনিবেশবাদী রাষ্ট্রগুলি অপেক্ষাকৃত যারা দুর্বল রাষ্ট্র, সদ্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্র বা আর্থিকভাবে অসচ্ছল, তাদের উপরে নানা ধরনের শর্ত আরোপ করে। অনেক ক্ষেত্রে সেই সমস্ত শর্তাবলী এই অনুন্নত দেশগুলির সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে, কিংবা তাদের অভ্যন্তরীণ অনেক রাষ্ট্রীয় নীতি বা নিয়মকানুন উপনিবেশবাদী বা সহায়তাকারী দেশগুলির নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে। ফলে অর্থনৈতিক সহযোগিতার পরিপ্রেক্ষিতে নয়া উপনিবেশবাদে অনুন্নত রাষ্ট্রগুলির উপরে চলে অর্থনৈতিক শোষণ এবং পীড়ন। দ্বিতীয় বিষয় কি কুফলের? নয়া উপনিবেশবাদে একটি রাষ্ট্রের সবচেয়ে অনুন্নত রাষ্ট্রের পক্ষে সবচেয়ে বড় কুফল হল যে সমস্ত উন্নত রাষ্ট্রের থেকে বা শিল্পোন্নত রাষ্ট্রের থেকে তারা ঋণ গ্রহণ করে, সেই ঋণ প্রদানকারী উন্নত রাষ্ট্রগুলি অনেক সময় অনুন্নত দেশের সরকারের উপরে নিয়ন্ত্রণ কায়েম করে, যা সেই দেশগুলির সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। এমনকি সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি কিংবা অনুন্নত দেশগুলি তাদের বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের স্বাধীনতা সব ক্ষেত্রে বজায় থাকে না। অর্থনৈতিক সাহায্যের বিনিময়ে বৃহৎ শক্তিগুলি এই সমস্ত দেশের বিদেশ নীতিকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করে, যা সার্বভৌমত্ব ক্ষুণ্ণের একটা বড় কারণ। রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার আর একটা কুফল, অনেক সময় সদ্য স্বাধীনতা প্রাপ্ত কিংবা অনুন্নত দেশগুলি যেখানে রাজনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা এখনো পর্যন্ত শক্তপোক্ত ভিতের উপরে দাঁড়ায়নি, সেই সমস্ত
রাষ্ট্রগুলির উপর নয়া উপনিবেশবাদী রাষ্ট্র নিজেদের স্বার্থ পূরণকারী একটা পুতুল সরকার বসাতে চেষ্টা করে। ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে অনেক ক্ষেত্রেই দেখা যায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কিংবা জাতীয় কোনো সংকটের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন সার্বভৌমত্ব রক্ষাকারী অনুন্নত দেশের সরকারকে সরিয়ে সেখানে উন্নত দেশগুলি বা সাহায্যকারী দেশগুলি নিজেদের পছন্দ মতো পাপেট সরকার বসায়। ফলে দুর্বল রাষ্ট্র পুঁজিবাদী ঔপনিবেশিক রাষ্ট্রগুলির নিয়ন্ত্রণে চলে আসে এবং সেই নিয়ন্ত্রণ দীর্ঘস্থায়ী হলে অনুন্নত দেশগুলি রাজনৈতিক, আর্থিক বা সার্বভৌমগত দিক থেকে বিপর্যস্ত হয়। আরেকটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফলও বলা যেতে পারে এটা, যে নয়া উপনিবেশবাদে অনুন্নত দেশগুলির মানব সম্পদের উপর উন্নত দেশগুলি নিয়ন্ত্রণ কায়েম করে। নয়া উপনিবেশবাদী রাষ্ট্রগুলি তাদের আর্থিক ক্ষমতা এবং অহংকারে মদমত্ত হয়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে অনগ্রসর দেশগুলির সংস্কৃতির উপর নিজেদের সংস্কৃতি চাপিয়ে দেয়। অনগ্রসর দেশগুলির ঐতিহ্যশালী সংস্কৃতিও অনেক সময় এর ফলে ধ্বংস হয়ে যায়। অনগ্রসর দেশের প্রতিভাবান ছাত্রছাত্রীরা তারা গবেষণার স্বার্থে, আর্থিক লাভের স্বার্থে নিজেদের দেশ ছেড়ে উন্নত দেশগুলিতে পাড়ি জমায়। অনুন্নত দেশগুলির প্রতিভাবান ছাত্ররা উন্নত দেশগুলিতে গিয়ে তাদের মেধা এবং শ্রম নিয়োগ করে। এইভাবে মানব সম্পদ, মানে অনুন্নত দেশগুলির উন্নত মানব সম্পদ আসলে উন্নত দেশের মানব সম্পদে পরিণত হয়, যা অনুন্নত দেশগুলির উন্নতিতে বড় অন্তরায়। তার কারণ অনুন্নত দেশগুলির প্রতিভাবান নাগরিক যাদের কর্মক্ষমতা ছিল দেশটাকে নতুনভাবে গঠন করার, তারা কিন্তু আর্থিক প্রলোভনে আরও ভালোভাবে বেঁচে থাকার নেশায় নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়, যেটা তোমরা ব্রেইন ড্রেইন বলে জেনেছো বা পরিচিত হয়েছে। ব্রেইন ড্রেইন সেই ছোটবেলায় পড়েছিল ড্রেইন অফ ওয়েলথ, সম্পদের বহির্গমন, আর ব্রেইন ড্রেইন হচ্ছে মানব সম্পদের বহির্গমন। অনুন্নত দেশের মেধা উন্নত দেশে পাড়ি জমায়, ফলে অনুন্নত দেশের মেধা বা মানব সম্পদ তার নিজের দেশের উন্নতিতে আত্মনিয়োগ না করে উন্নত দেশের উন্নতিতে আত্মনিয়োগ করে। এবং সবশেষে বলা যায় অনুন্নত দেশের সংস্কৃতির উপর নয়া উপনিবেশবাদে একটা সাম্রাজ্যবাদী আগ্রাসন নেমে আসে। তাই বলা যায় নয়া উপনিবেশবাদ আসলে স্বাধীনতা, সার্বভৌমিকতা এবং মানবতার শত্রু। বিশ্বের শক্তিমান, উন্নত, আর্থিকভাবে এগিয়ে থাকা জাতিগুলি অনুন্নত দেশগুলির উপর শক্তি প্রয়োগ করে এবং অনুন্নত দেশগুলির প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ সব কিছুই পরোক্ষে নিজেদের স্বার্থে কাজে লাগায়। নয়া উপনিবেশগুলিতে, মানে নয়া উপনিবেশবাদে রাজনৈতিক স্বাধীনতা হয়তো দেওয়া আছে, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয় অনুন্নত দেশগুলিতে
কথায় বলা যায় উন্নত দেশগুলি অনুন্নত দেশের রাজনৈতিক নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে। তাই উপনিবেশবাদের মতো নয়া উপনিবেশবাদও যথেষ্ট ক্ষতিকর।